বাতাসে কি সুন্দর পতাকাটা উঠছে, অপূর্ব লাগছে। আর দূরে দেখো মেঘগুলো কেমন ঢেকে দিয়েছে সমস্ত বাড়িঘরগুলোকে, অপূর্ব লাগছে। এখানে প্রচুর দোকানও বসেছে, কিন্তু এই ওয়েদার ভালো থাকলে না এখান থেকে দারুণ সুন্দর দৃশ্য দেখা যায়। এই যে বাতাসি আলু, এই যে ট্রেন যাচ্ছে, এই যে এই টয় ট্রেন যাচ্ছে বাতাসি আলু। পেছনটাও কিন্তু খুব সুন্দর লাগছে। কিনবাও, খাবি সোনা? খাবে না, একবার খেয়েও রাস মিটে গেছে। ভালো লাগবে, এটা নিতে পারিস, ভালো লাগছে। 150 টাকা জ্যাকেট। হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। এই যে সঙ্গে রয়েছে আমার ভাসুর, বাংলাদেশ থেকে এসেছে বহু বছর পর, 30 বছর পর ওনার সঙ্গে দেখা হলো। আর তার পাশে রয়েছে আমার বড় যা, আর এই যে পেছনে বসে রয়েছে আমার ভাসুরের মেয়ে, নাতনি আর জামাই। আর সামনে রয়েছে এই যে ইনিও ভিডিও করতে ব্যস্ত, আমার ভাসুরের ছোট ছেলে। সাবু মুখটা দেখাতে, এই যে এই যে ভাসুরের ছোট ছেলে, এও একজন মানে ব্লগার, সাগর। আমি কাকিমার সাগর, ট্রাভেলার সাগর, সবাইকে আমন্ত্রণ। হ্যাঁ, ও যে হাতে ক্যামেরা নিয়ে ও রেডি। তা আমরা দেখি দার্জিলিং উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 8:10। দেখি কতক্ষণ লাগে। দার্জিলিংয়ে বহুবার গেছি, তাও নিজেদের লোকের সঙ্গে যাওয়া আলাদা। তাও দেখি কখন পৌঁছাই। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, না আরও বেশি সময় লাগবে বলতে পারছি না। পৌঁছে তোমাদের সঙ্গে দেখা করছি আবার। আমরা কিন্তু শেয়ার গাড়িতেই যাচ্ছি। এই জনপ্রতি 250 টাকা ভাড়া। এটা 10 জনের সিট রয়েছে গাড়িটা। আমরা পুরোটাই 10 জনের, আমরা রয়েছি 6 জন, কিন্তু আমরা 10 জনের টাকা দিয়েই পুরো গাড়িটাই বুক করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাসেও যেতে পারো, এখানে বাস সার্ভিসও রয়েছে। আমাদের উত্তরবঙ্গের শোভা। 6 করে দিব নাকি? হ্যাঁ, দার্জিলিংয়ের শোভা। এই যে চা বাগান, চারিদিকে তাকালেই দেখা যাবে এই সবুজের সমারোহ। সে এক অপূর্ব দৃশ্য। যারা বাইরে থেকে আসে তারা তো ভীষণই এর প্রেমে পড়ে যায়। আমাদেরও ভীষণই ভালো লাগে, মানে অপূর্ব। যেদিকে তাকাও শুধু সবুজ আর সবুজ, মনে হয় কেউ যেন সুন্দর করে ভেলভেট বিছিয়ে রেখেছে। অপূর্ব। এই দেখো কি সুন্দর। ছোট থেকে কিন্তু বড় হয়েছে এই উত্তরবঙ্গেই, কিন্তু এর শোভা এমন আকর্ষণ করে। আর এর টানেই কিন্তু বারবার বেরিয়ে পড়ি এর সৌন্দর্য উপভোগ করবার জন্য। দেখো কি সুন্দর। দেখো, এই দেখো চাঁদ উঠছে সব। চা বাগানগুলো এখন একেবারে বৃষ্টির জল পেয়ে না দারুণ সুন্দর হয়ে আছে, মানে একেবারে মানে চোখ ভালো হয়ে যায়, এত সুন্দর সবুজ। এই দূর থেকে কিন্তু পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে। আমরা প্রায় আধা ঘন্টা অতিক্রম করেছি। 8:10 বেরিয়েছিলাম, এখন 9:15 বাজে। এই যে দেখো দূরে বেশ বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আর পাশে কিন্তু প্রচুর চা বাগান রয়েছে। চা বাগানগুলো আমরা অতিক্রম করে এসেছি। দেখো আমি পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। কি ভয়ঙ্কর, দারুণ। ওইটা কিন্তু নিচে, হ্যাঁ আমরা নিচ থেকে উপরে উঠে এলাম। দেখো বিধান, এই আস্তে আস্তে এখন ঘুরিয়ে ঘুরিয়ে আর রাস্তা উপরে উঠবে। আর মনে হচ্ছে কানগুলো কিন্তু ধাপা ধরে যাচ্ছে, অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। দুটো কানই প্লেনে উঠলে যেমন হয়
কান বন্ধ হয়ে যায় এখনো এখানে কিন্তু সেই রকম অনুভূতি হচ্ছে। অনেকদিন পর এলাম দার্জিলিং, যদিও দার্জিলিং এখনো পৌঁছায়নি, দার্জিলিং এর পথে, তাও প্রায় 4 বছর পরে দার্জিলিং যাচ্ছি। মেয়েরা যদিও প্রায়ই যায়, কিন্তু আমার আর সময় সুযোগ হয়ে ওঠে না। তাই এই বাংলাদেশ থেকে যখন আমার বড় ভাসুর, যা আমার ভাসুরের ছেলে, মেয়ে, তার সন ইন ল, এরা এলো, আর সেই লোকটা সামলাতে পারলাম না, তাই ওদের সঙ্গে কিন্তু আমিও বেরিয়ে পড়েছি এই দার্জিলিং দেখার উদ্দেশ্যে। এটা পথে যেতে যেতে কিন্তু পথের একটু দৃশ্য। পাহাড়ে যতবারই যাই না কেন, পাহাড়কে যেন মনে হয় নতুন করে দেখি, নতুন করে চিনি। অপূর্ব সে এক অনুভূতি। হ্যাঁ, যতবার সত্যি মানে আমার পাহাড় আসলে পরে, পাহাড়ে যেখানেই যাই না কেন মনে হয় যেন নতুন করে দেখছি। আমরা এখানে নেমেছি একটু টি ব্রেক, মোটামুটি 1 ঘন্টা এগিয়ে এসেছি শিলিগুড়ি থেকে। এই পেছনে পাহাড়ের শ্রেণী, এখান থেকেই শুরু, পাহাড়ের শুরু এখান থেকে। টাটা। দেখো যে ওই ওপর দিয়ে দেখো ওই দেখো ওপর দিয়ে দেখো গাড়িগুলো যাচ্ছে। আমাদের গাড়ি কিন্তু, আমরা এখন এই যে এখানে নিচে আছি, এইখান থেকে কিন্তু ওই ওপরে আমরা ঘুরে ঘুরে গাড়িগুলো ওই ওপরে উঠবে। আমরা এখানে নেমে দার্জিলিং টি নিয়ে এবং আমাদের সঙ্গে আনা খাবার দিয়ে আমরা সকালের খাবার সারলাম। তোমরা চাইলে এখানে লুচি, তরকারি, ম্যাগি এগুলো নিতে পারো। যে আমরা কিন্তু এখন কার্শিয়াং শহরের ওপর দিয়ে চলেছি। এই যে কার্শিয়াংয়ের বাড়িঘরগুলো যে দেখা যাচ্ছে, আমরা ওই যে পাশে লেখা রয়েছে দেখলাম কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং। এই যে পাহাড়গুলো একটু দেখাই, দেখো। আমরা কিন্তু দার্জিলিং শহরে প্রবেশ করেছি। ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়িগুলো, যেগুলো এখন মনে হচ্ছে ছোট ছোট দেশলাইয়ের বাক্সগুলো কে যেন সুন্দর করে সাজিয়ে দিয়েছে পাহাড়ের গায়ে। গলাটা আমার বসে যাওয়ার জন্য ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। এ দেখো কি সুন্দর, যতই দেখি ততই এই পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। কি অপূর্ব দৃশ্য। ওয়েদার ভালো থাকলে এর সৌন্দর্য আরও সুন্দরভাবে উপভোগ করা যায়। দার্জিলিং শহরে প্রবেশের মুখেই নজরে পড়ল সর্বত্র পাতা রয়েছে রেল লাইন, আর ছোট ছোট টয় ট্রেনগুলো পর্যটকদের নিয়ে যত্রতত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য তাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এগুলোই যে 4-5 দিয়ে ঘুরবে, শহরটা ঘুরে দেখাবে এই ছোট ছোট টয় ট্রেনগুলো। এই যে বাতাসিয়া লুপ, এখান থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু প্রকৃতিকে পর্যবেক্ষণ করা যায়। এই টয় ট্রেন করে দার্জিলিং ঘুরে দেখবার জন্য মাথা পিছু চার্জ পড়ে 1500 টাকা। এই যাত্রাপথে 2 ঘন্টা সময় ট্রেনে করে ঘোরানো হয়। দার্জিলিং স্টেশন থেকে ঘুম পর্যন্ত গিয়ে বাতাসিয়া লুপ দেখে আবার দার্জিলিং স্টেশনে ফিরে আসা। টয় ট্রেনটি ঘুমের সর্বোচ্চ স্টেশন ও রেল মিউজিয়ামে 25 মিনিট এবং বাতাসিয়া লুপে 10 মিনিটের জন্য থামে। আমরা দার্জিলিং কিন্তু ঢুকে গেছি, মোটামুটি 3 ঘন্টা বা 15 মিনিট লাগলো। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে আসতে খুব একটা সময় লাগে না, পার্সোনাল গাড়ি নিয়ে আসলেই 3 ঘন্টাই লাগে, তার বেশি লাগে না। আমাদের গাড়ি এসে দাঁড়ালো সুইট হোমের সামনে। এই সুইট হোম দার্জিলিংয়ের ম্যাল থেকে মাত্র 10 মিনিট দূরত্বে অবস্থিত। হোটেলটা মোটামুটি ঠিকই ছিল। এই যে আমরা হোটেলে কিন্তু পৌঁছে গেছি। 2026 সালে 11ই এপ্রিল আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম। এই দিন কিন্তু দার্জিলিংয়ে ভীষণ ঠান্ডা ছিল, প্রায় 8 ডিগ্রি টেম্পারেচার। সেকেন্ড ফ্লোরে 2টো রুম, আমরা 6 জন আছি। এটা একটা 205, আর এখানে
এটা রুম নাম্বার কত রে? 204। হ্যাঁ, আচ্ছা, দুটো রুমের ভাড়া কি হিসাবে নেবে তাহলে বললো? একই ভাড়া, কথা বলেই তো নিচ্ছি আমরা। আচ্ছা, এই ডবল বেড, এদিকে একটা বেড, এদিকে একটা বেড, আর এখানে রয়েছে একটা ছোট সেন্টার টেবিল আর 4টা চেয়ার, আর এখানে ছোট্ট একটা আয়না, আর এখানে একটা টিভি রয়েছে, আর একটা ছোট্ট ওয়ার্ড্রব। এই যে প্রয়োজন মতো ব্যবহার করা যাবে। হ্যাঁ, সব কাঠের। আর এই পাশে মনে হয় টয়লেটটা আছে না? টয়লেটটার অবস্থা কেমন দেখি তো। ভালোই না? ও, সব কিছুই রয়েছে। একটা ওয়াশরুমে যা যা প্রয়োজন। আমাদের প্রত্যেকেরই প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমরা ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম খাবার জন্য। দুটো রুম আমাদের 4000 টাকায় ঠিক হয়েছে। ওখানে সিঙ্গেল বেড রয়েছে একটাতে, আর এটাতে ডবল। এখন ওরা কীভাবে ক্যালকুলেশন করেছে জানি না। কী কী দিয়েছে দেখি। এদিকে ভাত, ওদিকে পনিরের তরকারি, আর ওদিকে ওটা মনে একটা নিরামিষ তরকারি, স্যালাড, এখানে কি ডাল। এই নিরামিষ খাবারই 220 টাকা করে পার প্লেট। আর মাছ ভাত মনে হয় কত বললো রে? 270 বললো না? আর মাছ ভাত 270 বললো না? আর ডিম ভাত 240, আর মাংস ভাত 280। আমাদের ভেজিটেবল। হ্যাঁ, ভেজি ভালো, বাইরে এসে ভেজি ভালো। খাইনি এখন। হ্যাঁ, রান্না মোটামুটি খারাপ না, না বল? দাদা কেমন লাগছে রান্না? খারাপ না, নিরামিষ। কিন্তু কি বলো? কিন্তু কি না, আমি কিন্তু ভাবি নাই টেম্পারেচার আসলে। তার নবাব আসার সময় গুগল সার্চ করে বললো তাই। ঠান্ডাটা কিন্তু ভালোই। কত দেখলাম? 8 দেখলাম না 10 দেখলাম? 8 ডিগ্রি না 10 ডিগ্রি? এমনি এপ্রিল মাসে তাও মোটামুটি ভালোই ঠান্ডা। আমার সাথে যে আমার ভাসুর, যা এবং জায়ের ছেলেমেয়েরা ছিল, এরা কেউই কিন্তু শীতের পোশাক নিয়ে প্রস্তুত হয়ে আসেনি। কিছুটা শীতের পোশাক আমি বাড়ি থেকেই অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিলাম, আর কিছুটা এরা দার্জিলিং এসে কিনে নিয়েছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা। ওরা ভাবিনি যে দার্জিলিংয়ে এসে ঠিক এতটা ঠান্ডা পাবে। খাওয়া দাওয়া শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে, কারণ প্রচণ্ড ঠান্ডার সাথে সাথে একটু বৃষ্টিও হচ্ছিল, আবার চারিদিকে কুয়াশায় ঢাকা। তাই ভাবলাম যে একটু আশপাশটায় ঘুরে দেখা যাক। ম্যালে পৌঁছে দেখলাম প্রচুর মানুষের ভিড়। দার্জিলিংয়ের এই ম্যাল অঞ্চল কিন্তু সর্বদাই লোকে লোকারণ্য থাকে, আজকেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। ম্যালে ঢোকার মুখেই নজরে পড়লো এইসব সম্ভার। 600 টাকা একদম লেখা আছে। চারিপাশে শীতের জিনিসের ছড়াছড়ি না? চারিপাশে শীতের জিনিসের ছড়াছড়ি। সামনে আর দুপায়ে গেলেই ম্যাল। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ের একটা স্বনামধন্য দোকান গ্রিনারিস। এই গ্রিনারিসের কিন্তু কেক বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার কিন্তু খুব বিখ্যাত। সবাই এখানে এলে এই সমস্ত উপভোগ করবার জন্য এখানে এসে থাকে। না, আমরাও করি বলো। আমরা মেলার দিকে যাচ্ছি বলো। সবাই আসছি এখানে। বাবা পুরো ঘুরে গেল। সত্যি প্রচন্ড ঠান্ডা। এই ভাগ্নি কই বন্নিতা? চারিদিকে খালি শীত বস্ত্রের খালি ছড়াছড়ি।
দার্জিলিংয়ে এই শীতের জামা কাপড়গুলো কিনতে হলে অবশ্যই দেখে শুনে কিনবে। কোনো কোনো দোকান রয়েছে ফিক্সড প্রাইজের, তাহলেও সেই সমস্ত দোকানগুলোতে কেনাকাটা করলে ঠিকই আছে, কিন্তু অনেক অনেক দোকান আছে বেশ অনেকটা দাম বাড়িয়ে তারপর আবার বার্গেনিং করার পর কিছুটা দাম কমিয়ে দেয়। সুতরাং এই সমস্ত ব্যাপারে কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু এখানে এসে পুরো ঠকে যাবে। আমি একটা সোয়েটার নিয়েছি 2000 টাকা দিয়ে, প্রথমে কিন্তু এটার দাম চেয়েছিল 2800 টাকা। ভালো লাগবে, এটা নিতে পারিস, ভালো লাগছে, নিতে পারিস এটা। হাই ফিক্সড প্রাইস, হাই প্রাইস কি ফিক্সড? 750 বলেছে এই জ্যাকেটটা। 750 টাকা জ্যাকেট। আমার ভাসুরের ছেলে এই জ্যাকেটটা ওখান থেকে নিয়েছে, এটার দাম কিন্তু ফিক্সড ছিল 750 টাকা দিয়ে এটা নিয়েছে। এই এটা হলো ম্যাল, ম্যালে অনেক ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট বাচ্চারা রাইড করছে, এখানে সুন্দর করে বসার জায়গা রয়েছে। এই ম্যাল অঞ্চলে সবসময় কিন্তু লোক গম গম করে, বিকেলের দিকটা একটু বেশি। আর এর আগেও কিন্তু আমি এখানে এসেছি, কিন্তু এখান থেকে পাহাড়ের যে সৌন্দর্য দেখা যায়, এবার কিন্তু সেই সৌন্দর্য আমার নজরে এলো না। তার কারণ চারিদিক ছিল কুয়াশায় ঢাকা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায়। এর আগে একবার আমি এখানে এসেছিলাম, সেই দিন বরফ পড়েছিল দার্জিলিংয়ে, আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। সেই সময় কিন্তু এখান থেকে যে অপরূপ দৃশ্য উপভোগ করেছিলাম সেটা আজও ভুলিনি, আর কোনো দিন হয়তো ভুলবও না। কিন্তু এবার এসে দেখলাম বরফ তো দূরের কথা, এখান থেকে পাহাড়ের শ্রেণীও কিন্তু চোখে পড়ছে না। দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যায় শুধুমাত্র ধোঁয়াশা, আর কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু আশপাশের পরিবেশ কিন্তু অসম্ভব সুন্দর। আজকে কিন্তু বিভিন্ন রকম যে কনসার্ট শো হয় সেটাও কিন্তু দেখলাম না, এখন কি কারণ জানি না। আজকে কিন্তু শনিবার, এখন কি কারণে হলো না বুঝতে পারলাম না। এই ম্যালের পেছন দিকটাও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আমি গিয়ে দেখলাম সেখানে কিছুই নজরে আসছে না, চারিদিকে কুয়াশায় ঢাকা। এই ম্যাল অঞ্চলে এলে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়, চারিদিকে সবুজ গাছপালা, দূরে দেখা যায় পাহাড়ের শ্রেণী। আমাদের ভাগ্য ভালো নয়, তাই এবার এসে কিন্তু আমরা তেমন কিছুই দেখতে পেলাম না, তবু যেটুকু দেখতে পেলাম সেটাই আমার পরম সৌভাগ্য। এ দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যের আগ মুহূর্ত, এই পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, আর তার যে সুন্দর যে আভা সারা আকাশে ছড়িয়ে পড়েছে, অদ্ভুত সুন্দর লাগছে। কিন্তু এখান থেকেও কিন্তু পাহাড়ের শ্রেণী দেখা যায়, দূরে ঘরবাড়ি দেখা যায়, সেটা কিন্তু খুব সুন্দর লাগে। আজকে দেখো সব ধোঁয়াশায় ঢাকা, চারিদিকে অন্ধকার। এ দেখো আমরা এখন আগামী দিন টাইগার হিল যাব বলে মনস্থ করেছি, কিন্তু এরকম ওয়েদার থাকলে যাব কি না সেটা অবশ্যই আমাদের ভেবে দেখার বিষয়। কারণ শুধু শুধু খালি কতগুলো টাকা পয়সা খরচ করে গিয়ে যদি কিছুই না দেখতে পারি, তাহলে কিন্তু মনটা আরও বিষণ্ণ হয়ে উঠবে। এই ম্যাল এলাকাতেও কিন্তু অনেক হোটেল রয়েছে, তোমরা যদি এখানে হোটেল নিতে চাও তাহলে কিন্তু তার ভাড়াটা একটু বেশি পড়বে, কারণ এটাই হলো এই দার্জিলিং শহরের মুখ্য স্থল, সেজন্যই ভাড়াটা বেশি। এই দার্জিলিংয়ের ম্যাল বা চৌরাস্তা হলো শহরের প্রাণকেন্দ্র ও সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থল, যা ভিক্টোরিয়া যুগের একটি ঐতিহাসিক সমতল এলাকা। এখানে যানবাহনের প্রবেশ নিষেধ, ফলে নিশ্চিন্তে হাঁটাচলা করা যায়। কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, ব্রেঞ্চে বসে আড্ডা, পায়রাদের আনাগোনা, ঘোড়ায় চড়া এবং স্থানীয় খাবার উপভোগের জন্য এটি একটি সেরা জায়গা। এই জায়গাটি নেহেরু রোড এবং জাকির হোসেন রোডের সংযোগস্থলে অবস্থিত। এই ম্যাল শব্দটি সম্ভবত ব্রিটিশ সামরিক শব্দ, যা নাকি ম্যারিড অ্যাকোমোডেশন অ্যান্ড লিভিং লাইন রোড থেকে এসেছে।
যা কালক্রমে মল রোড নামে পরিচিত হয়। এখানে বিকেলবেলায় পর্যটকদের এবং স্থানীয় লোকেদের মেলা বসে যায়। পরিষ্কার দিনে ম্যাল থেকে কাঞ্চনজঙ্ঘা ও পাইন বন দেখা যায়। পর্যটকদের জন্য পনি বা ছোট ঘোড়া রাইডের ব্যবস্থাও রয়েছে। মল সংলগ্ন মহাকাল পাহাড়ের উপর অবস্থিত প্রাচীন মন্দির। এখানে ভুটিয়া মার্কেট, হ্যাবের মল্লিক অ্যান্ড সন্স সহ পুরো হেরিটেজ দোকান রয়েছে। গ্লিনারিসের কফি, চা এবং স্ট্রিট ফুড এখানে ভীষণই খ্যাত। হাওয়াঘর রয়েছে এবং স্থানীয় শিল্পীদের পারফরমেন্স রয়েছে। কিন্তু আজকে কিন্তু আমি স্থানীয় লোকেদের পারফরমেন্সের কোনো শো দেখতে পেলাম না, হয়তো কোনো কারণবশত আজকে বন্ধ রয়েছে। তো কাকিমা হ্যাঁ, লাইট জ্বলছে, ভালো লাগছে দেখতে। এটার পিছনে দাও, মা সামনে একটু আগে আসো। আমার মেয়ের দার্জিলিংয়ে আসার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আমাদের পেছন পেছন আমার মেয়েও কিন্তু পৌঁছে গিয়েছিল এই দার্জিলিংয়ে। ওর আমন্ত্রণেই আমরা পৌঁছে গেলাম এই গ্লিনারিসে পৌঁছে গিয়েছিলাম। এটি অবস্থিত নেহেরু রোডে। এটি একটি ঐতিহাসিক ও ঔপনিবেশিক সুন্দর বিখ্যাত ক্যাফে, বেকারি দোকান এবং রেস্তোরাঁ। 100 বছরেরও বেশি পুরনো এই দোকানটি মনোরম পরিবেশ এবং মল রোডের কাছে অবস্থানের জন্য পর্যটকদের কাছে দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ। নিচতলায় অবস্থিত বেকারিটি সদ্য তৈরি কেক, মাফিন, লেমন স্টার্ট, ক্রোস্যান্ট এবং বার্গারের জন্য অত্যন্ত জনপ্রিয়। প্রথম তলায় একটি বহুজাতিক রেস্তোরাঁ রয়েছে, যেখানে বসার সুব্যবস্থা এবং লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে। এছাড়া বেসমেন্টে দ্য ব্যাস বারও রয়েছে। ব্রিটিশ আমলের স্থাপত্যের সাথে একটি সুন্দর খোলা জায়গা বা টেরেসও রয়েছে, যেখান থেকে দার্জিলিং শহরের দৃশ্য উপভোগ করা যায়। মল রোড বা চৌরাস্তায় একদম কাছেই অবস্থিত হওয়ার জন্য পর্যটকরা এখানে খুব সহজেই পৌঁছে যায়। এখানে যে কত লোক সমাগম হয় সেটাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর লোক এখানে, কিন্তু মানে একটু দাঁড়িয়ে থেকে তারপরেই কিন্তু তুমি বসার জায়গা পাবে। একদম ভিড় ঠাসা। তোকে তোর ছবি দেখে আর আমাদের তানিয়া বলে কি মুক্তি পিসির মতো দেখতে ইয়ে, তোর কথা বলে না রে, তোর কথা তোকে দেখে আর বলে কি মুক্তি পিসির মতো দেখতে হয় তুই। হ্যাঁ, এ দেখো থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের বেকারির খাবার। এখানে কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে এগুলো সব ফাঁকা হয়ে গেছে। দার্জিলিংয়ে গেলে গ্লেনারিসের পুরনো দিনের আমেজ এবং খাবারের স্বাদ নেওয়াটা এক জনপ্রিয় অভিজ্ঞতা। আমরা এখান থেকে বেরিয়ে খানিকটা ঘোরাঘুরি করে কিছু মার্কেটিং করলাম, তারপরে আমরা ফিরে আসি আমাদের হোটেলে। ওয়েদার খারাপ থাকার দরুন আমরা টাইগার হিলে যাওয়ার পরিকল্পনা বাতিল করে আমার মেয়ে উঠেছিল রামাদা হোটেলে। সেখানে ওর কার ছিল, সেই কারে আমাদের সমস্ত লাগেজ তুলে দিয়ে মিরিক হয়ে বাড়ি ফিরে আসবো, এটাই ঠিক হলো। আই টাকা ইতি, হ্যাঁ ইতি, এই যে আমার ভাসুরের মেয়ে আর তার হাজব্যান্ড, আর এই যে আমার বড় ভাসুরের ছোট ছেলে, আর এখানে বসে আছে আমার পাশেই আমার বড় যা, আর এই যে আমি। বর্ণিতা টাকা, বর্ণিতা এই যে ইস দেখো দেখো, ওর বাবা টাকা পে করছে। খুব ভালো। আমার মেয়ে এই হোটেলে রয়েছে, তাই মেয়ের জন্যই আমরা এখানে এসে অপেক্ষা করছিলাম,
কারণ একসঙ্গেই আমরা ব্রেকফাস্ট করব। এই রামাদা মলের খুব কাছেই অবস্থিত, সেজন্য এখানে হোটেলের চার্জটাও কিন্তু অনেকটাই বেশি। আমার মেয়ে হোটেল থেকে চেক আউট করে বেরোলেই আমরা এখান থেকে চলে যাব পাশেরই একটা রেস্টুরেন্টে, সেখানে আমরা সকালে ব্রেকফাস্ট সারব। এখানে খাবার দাবারের চার্জ সমতলের থেকে বেশ অনেকটাই বেশি। না নাও, চাটপাট খেয়ে নাও। আচ্ছা নে স্টার্ট কর তোরা। চিকেন বাউ খাবি শোনা? খাবে না একবার খেয়েও রাস মিটে গেছে। ভিতরে ছিল। হ্যাঁ আমরা 11ই এপ্রিল বাড়ি থেকে বেরিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে, এবং আমরা একটা দিন ওখানে ছিলাম 11 তারিখ। আর 12 তারিখ 11টার আগেই, অবশ্য 10টার মধ্যে আমরা চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম। 11টার সময় চেক আউটের টাইম যদিও ছিল, কিন্তু আমরা 11টার আগেই বেরিয়ে গেছি। আমাদের লাগেজটা যদিও নিয়েই বেরিয়েছিলাম, কারণ আমার মেয়েও আগের দিন এসে অন্য একটা হোটেলে ছিল, তা ও বাড়ি থেকে গাড়ি নিয়ে এসেছিলো, সেজন্য ওর গাড়িতে আমরা সব লাগেজগুলো তুলে দিলাম। দিয়ে আমরা ঘন্টা 3 দার্জিলিংয়ে একটু ঘোরাফেরা করলাম, কেনাকাটা করলাম। করে এখন আমরা একটা রিজার্ভ গাড়ি নিয়ে নিয়েছি দার্জিলিং থেকেই। এখন আমরা একটু ঘুম বাতাসিয়া লুপ ঘুরে আমরা সোজা চলে যাব মিরিকে। এখন দার্জিলিং থেকে মিরিকে পৌঁছাতে সম্ভবত ঘন্টাখানিক সময় লাগে না দাদা? এখান থেকে দার্জিলিং থেকে মিরিক পৌঁছাতে সম্ভবত 2 ঘন্টা সময় লাগবে। আর এখান থেকে আমরা গাড়ি ঠিক করেছি 3,500 টাকা দিয়ে। আমাদের এই যাওয়ার পথে 2-1টা যেগুলো স্পট পড়বে সেগুলো আমাদের দেখিয়ে আমাদের শিলিগুড়িতে আমাদের বাড়িতে নামিয়ে দেবে, এরকমই কথা হয়েছে। তবে তোমরা যদি এমনি ভাড়ার গাড়িতে যাও তাহলে পার হেড 200 বা 250 এরকম করে ওনারা গাড়িতে নিয়ে থাকেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু 10 জন করে এই গাড়িগুলোতে যাবে। সেই ক্ষেত্রে একটু ঠাসাঠাসি হয়, অসুবিধা হয়। তবে আমরা 6 জন আর একটা বাচ্চা রয়েছে, তা আমরা নিজেরা একটা গাড়ি নিয়ে নিয়েছি। মেয়েও রয়েছে অন্য গাড়িতে, মেয়ে একটু মার্কেটিং করছে। ওর বললো তোমরা বেরিয়ে যাও, আমরা একটু রিলস বানাবো, আমাদের দেরি হবে যেতে। এরপরে ও পেছন পেছন আসছে, আমাদের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে গেলাম। মিরিক পৌঁছে, মিরিকের আগে অবশ্য আমরা আরও 2-1টা স্পট যাব, সেখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দার্জিলিংয়ে টয় ট্রেন যাচ্ছে। এই টয় ট্রেনগুলো কিন্তু অনেকগুলোই আছে, যে ঘুম থেকে শহরের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়। দেখো পাহাড়িয়া ফুলগুলা কি সুন্দর, ওই দেখো পাহাড়িয়া ফুলগুলা দেখ কি সুন্দর। হ্যাঁ দারুণ লাগছে। আমরা এখন যাব বাতাসিয়া লুপ। আমাদের ভাগ্য ভালো থাকলে এখান থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। কত জনপ্রতি 50 টাকা করে টিকিট না এখানে? বাতাসিয়া লুপে 50 টাকা করে টিকিটের বিনিময়ে ভেতরে যাওয়া যাবে। এই সাবু কাটছে টিকিট। এখন কিছু দেখতে পারবো বলে আজকে মনে হয় না বাতাসিয়া লুপে গিয়ে, তাও এলাম যখন ভাবলাম একটু ঘুরে যাই। চলো 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 চলো। এই দেখ সুন্দর করে দেখ, ফুল দিয়ে সাজানো দেখ। দেখ হ্যাঁ, আর এই যে নিচ দিয়ে এই যে আমরা বাতাসিয়া লুপে ঢুকলাম, এটা সুন্দর করে যে সাজানো রয়েছে। আর এই যে নিচ দিয়ে হচ্ছে টয় ট্রেনগুলো যায়, আর ওপর দিয়ে যে সবাই চলাচল করছে। বাতাসিয়া লুপে ঢোকার পরে এই জিনিসটা পাবেন, এই যে এখানে যে ফুল সাজানো আছে, আর এই পাশে রোড, এটা কিন্তু এই যে ট্রেনের রোড, এটা হচ্ছে সামনে রোড, ঠিক আছে। এই যে বাতাসিয়া লুপ, এই যে ট্রেন যাচ্ছে, এই যে
এই টয় ট্রেন যাচ্ছে বাতাসি আলু উপরে এদিকে। বাহ, অপূর্ব। বাহ, কিন্তু আজকে ওয়েদার যেমন, আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা আজকে আমাদের কপালে নেই। সকালেও যেতে পারলাম না টাইগার হিলে। বাহ, बहुत ठंडा है। ठंडा तो बहुत है। घर में होते तो कम्बल में घुसे रहते। এদিক দিয়ে আসেন দাদা, दो का कम्बल के नीचे बांध। দাদা এদিক দিয়ে। বাহ, সুন্দর করে বাতাসি আলুটা সাজানো। বাহ, অপূর্ব। বাহ, এই দেখো পেছনটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে এখানে একটা বিশাল জাতীয় পতাকা উঠছে। বাহ, বাহ, সুন্দর প্যাটটা, খুব সুন্দর। এমনিও কিছুক্ষণ সময় কিন্তু বাতাসি আলুতে এসে বসে সময় কাটাতে পারো। এখানে ঢোকার জন্য জনাপতি 50 টাকা করে দিতে হবে। দাদা আস্তে আস্তে নামবেন। কারণ এটা প্রতি মুহূর্তেই হচ্ছে এখানকার ওয়েদারটা চেঞ্জ হয়। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, যে কোনো সময় ঝড় বাতাস। এখান থেকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অনেকটা ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে দারুণ সুন্দরভাবে দেখা যায়। কিন্তু আমাদের আজকে কপাল ভালো না, আজকে কিন্তু আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি না। কিন্তু এখানকার সৌন্দর্য কিন্তু অপূর্ব। ছোট ছোট টয় ট্রেনগুলো ছুটে চলেছে, দারুণ লাগছে। আপনি এখান থেকে এখন এই যেখানে লেখা আছে আই লাভ দার্জিলিং, এটা কিন্তু বাতাসিয়া লুপের কিন্তু চিত্র। এখানে প্রচুর দোকানও বসেছে। আচ্ছা, আমাকে একটু সময় দিন না। তোমাদের ভাগ্য ভালো থাকলে এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য অনুভব করতে পারবে। টাইগার হিল পর্যন্ত না গেলেও চলবে। এখান থেকে কিন্তু বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমাদের কপাল ভালো নয়, তাই আমরা কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, আমরা দূরের পাহাড়টুকু পর্যন্ত দেখতে পেলাম না। দূরে রয়েছে শুধুমাত্র ঝাপসা কুয়াশা, মেঘেদের আনাগোনা। মাঝে মাঝে এই মেঘগুলো সরে যাচ্ছে, তখন পাহাড়ের রূপটা একটু স্পষ্ট হচ্ছে, আবার মেঘ এসে সম্পূর্ণ পাহাড়কে ঢেকে দিচ্ছে। এবারকার যাত্রাটা আমাদের এই রকমই হলো। আমরা খুব একটা পাহাড়ের শ্রেণীকে অনুভব করতে পারিনি। এই দেখো, আবার দেখো মেঘ এসে এই দেখো সব ঢেকে দিল। দূরের কিছুই কিন্তু আর নজরে আসছে না। এই রকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও দার্জিলিং পাহাড়ের এটা যদিও কমন ব্যাপার, কিন্তু এপ্রিল মাসে যে এরকম পাবো সেটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি। ভেবেছিলাম এবার গিয়ে সেই টাইগার হিলের সূর্য ওঠা দেখব। বহুদিন আগে একবার দেখার ভাগ্য হয়েছিল। বাতাসিয়া লুপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, সত্যি খুব সুন্দর। দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই, খুব সুন্দর। বাহ, অপূর্ব, খুবই সুন্দর। জীবনী ফুলের সঙ্গে ফুল। তারপরের লাইনটা কি হয় বলতো? ওই দিকটা এই এদিকে আয়।
তোমার কি শীত করছে? এখানে দেখলাম অনেকেই বিভিন্ন রকম ড্রেস নিয়ে বসে রয়েছে। এখানে নেপালি ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে 50 টাকার বিনিময়ে। নেপালি ড্রেস, গয়না এবং তার সঙ্গে একটা ফুলের বাস্কেট দিচ্ছে। অনেকেই দেখলাম ড্রেস ভাড়া নিয়ে এখানে ছবি তুলতে ব্যস্ত। কিন্তু চারিদিকের ওয়েদার এমন ভারী হয়ে উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে। সেজন্য আমরা কিন্তু এই দিকে আর নজর না দিয়ে আমরা চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। এখানে সব বিভিন্ন ধরনের রকমারি ড্রেস নিয়ে বসে রয়েছে। 50 টাকার বিনিময়ে কিন্তু ওনারা নেপালি ড্রেস ভাড়া দিচ্ছেন। অনেকেই দেখলাম ভাড়া নিয়ে নিয়ে ফটোশ্যুট করছে। আর এই বাতাসিয়া লুপের এখান দিয়েই কিন্তু আবার টয় ট্রেনও চলছে, এই যে লাইন পাতা রয়েছে। বাতাসে কি সুন্দর পতাকাটা উঠছে, অপূর্ব লাগছে। আর দূরে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি আরও লাক্সারিয়াস হোটেলে থাকতে চাও তাহলে কিন্তু রামাদায় গিয়ে তোমরা থাকতে পারো। সেখানে ভাড়াটা তোমাদের মোটামুটি 7 থেকে 8 হাজার টাকার মধ্যে পড়বে। তোমরা গুগল সার্চ করে দেখে নিতে পারো। 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল, সেজন্য আমরা আর এখানে ওয়েট না করে এখান থেকে বেরিয়ে এলাম। এরপর আমাদের গন্তব্য হলো মিরি। তবে মিরিকেও আমরা কিছু দেখতে পারবো কি না জানি না। এই দেখো চারিপাশে বৃষ্টির জন্য চারিদিকে ঘোলা হয়ে রয়েছে। এখন মিরিকে গিয়ে আমরা কতটা কি দেখতে পারি তা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।